ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সমঝোতা চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী সহ সমমনা ১১ দল। রাত ৮টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এমনটি জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা। বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ, তবে বৈঠকের আগে ও পরে ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। প্রথম কথা হচ্ছে আমরা কোনো ঝামেলার ভিতরে নাই এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো। আমরা এখনও আশাবাদী ইনশাল্লাহ। এজেন্ডাগুলো রয়েছে সংস্কার, দুর্নীতি বিরোধিতা, আধিপত্যবাদ বিরোধিতা। সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করব এবং সবাইকে সহযোগিতা করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রে উত্তরণ করব। রক্তের অক্ষরে লেখা জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত ইমাম সম্মেলনে তিনি কথা বলেন। আলী রিয়াজ আরও বলেন, গত ১৬ বছরে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা একজন ব্যক্তিকেন্দ্রিক হয়ে গিয়েছিল, সংবিধানের দোহাই দিয়ে যিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছিলেন, সেই সংবিধানের বিভিন্ন ধারা পরিবর্তন সংশোধন করতে হলে গণভোটে অবশ্যই হ্যাঁকে বিজয়ী করতে হবে। আপনার ভাইয়ের, আমার ভাইয়ের, আমাদের সকলের, প্রত্যেকের ভাই বোন সন্তানের রক্তে তৈরি করা হয়েছে জুলাই সনদ। আসুন আমরা সকলে মিলে, আপনার হাতে যে চাবি সেটা দেশের চাবি, দরজাটা খুলুন। সামনে এক অপরিমেয় সম্ভাবনার বাংলাদেশ, যেখানে আমরা সকলে মিলে চেষ্টা করব একটা ইনসাফ ভিত্তিক জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা যেন তৈরি করা যায়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যা মামলায় ডিবি পুলিশের দেয়া অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে আদালতে নারাজি দাখিল করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিতা ইসলামের আদালতে মামলার বাদী এ নারাজির আবেদন জমা দেন। জাবের আদালতে দাবি করেন, এই অভিযোগপত্রের মাধ্যমে হাদী হত্যার মূল আসামি বা ঘটনাকে আড়াল করা হয়েছে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকারী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে ছদ্মবেশী আততায়ী প্রকাশ্যে গুলি করে ১২ই ডিসেম্বর। সেই ঘটনায় তখন সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর উপর মোটরসাইকেল আরোহীর গুলির ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। উন্নত চিকিৎসার জন্য হাদীকে নেওয়া হয় সিঙ্গাপুরে, কিন্তু সকলের ভালোবাসা পেছনে ফেলে হাদী পাড়ি জমান পরপারে। তার জানাজায় জনস্রোতে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি আরও জোরালো হয়। খুনিদের গ্রেপ্তারে আলটিমেটামও দেয় ইনকিলাব মঞ্চ। এমন প্রেক্ষাপটে পালিয়ে যাওয়া ফয়সাল করিম মাসুদকে হত্যাকারী এবং হত্যার নির্দেশদাতা হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি সহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু চার্জশিটে হত্যার উদ্দেশ্য এবং এর সাথে জড়িত খলনায়কদের সামনে আনা হয়নি। অনেকটা জোড়াতালি দিয়ে দায়সারা একটি প্রতিবেদন বলে মনে করছেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। জাবেরের পক্ষে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল এ বিষয়ে শুনানিতে দাবি করেন, এই অভিযোগপত্রের মাধ্যমে হাদী হত্যার মূল আসামি বা ঘটনা উন্মোচিত করা হয়নি। এই এক্সিকিউটরদেরকে যারা সেফ এক্সিট করে দিয়েছে, আপনারা জানেন যে 7-8জন আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তারই করে নাই, যারা মূল হত্যার সাথে জড়িত। এই পুরো চেইনটাকে এই চার্জশিটে আমরা অনুপস্থিত দেখেছি, যার কারণে আমরা এই নারাজি দিয়েছি। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আদালত চার্জশিটে নারাজির আবেদন গ্রহণ করে মামলাটি সিআইডিকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযোগপত্র অথবা চার্জশিটটা দাখিল করা হয়েছে এই বিষয়ে তিনি সন্তুষ্ট না, সেই জন্য তারা আজকে একটা নারাজি দরখাস্ত দাখিল করেছে। দাখিল করে তারা এটাকে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এই দরখাস্ত দিয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কাল অনুষ্ঠিত হবে নাগরিক শোক সভা।
নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠেয় এ সভায় রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবে। এ উপলক্ষে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। শোকসভাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হবে দুপুর 2:30টায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এনটিভি। ইফতেখার রেজা রিপোর্ট। ছেড়ে আমি কোথাও যাব না, এই দেশই হলো আমার একমাত্র ঠিকানা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শুক্রবার নাগরিক শোক সভায় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে, তবে তারা রাখবেন না কোনো বক্তব্য। আমন্ত্রণ জানানো হয়েছে খালেদা জিয়ার পরিবারের সকল সদস্যদের। রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তারা থাকবেন দর্শকদের সারিতে। সমাজ এবং দেশের জন্য যেসব নাগরিকরা অবদান রেখে চলছেন, তারাই বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এতে প্রায় 5,000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বিশেষভাবে উল্লেখ করা হয়, গণমাধ্যম কর্মীসহ অতিথিরা আমন্ত্রণপত্র ছাড়া শোক সভায় অংশ নিতে পারবেন না। শোক সভার ভাব গাম্ভীর্য বজায় রাখতে সকলের সহযোগিতাও চাওয়া হয়। নাগরিক শোক সভায় সভাপতিত্ব করবেন সাবেক বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন। এই উদ্যোগে আমাদের বিদেশি মিশন সময়েরও একটা উল্লেখযোগ্য অংশ যোগ দেবেন। আপনাদের এই অনুষ্ঠানে আমরা আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা চাই। বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ঘিরে নেওয়া হচ্ছে সকল ধরনের প্রস্তুতি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পরিচালক নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদসহ সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি। বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি। তবে বোর্ডের গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় এখনও পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে না নাজমুলকে। এদিন দুপুরে 48 ঘন্টার মধ্যে নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে না গিয়ে বনানীর একটি হোটেলে উপস্থিত হন ক্রিকেটাররা। সেখানে কোয়াব নেতাদের সঙ্গে বৈঠকের পর নাজমুলের পদত্যাগের বিষয়ে অনড় থাকার সিদ্ধান্ত জানায় তারা। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, নাজমুলের মন্তব্য ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে অপমান করেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু হোটেলে উপস্থিত হয়েও ক্রিকেটারদের মাঠে ফেরাতে ব্যর্থ হন। বিপিএলের দিনের প্রথম খেলায় চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ ছিল নোয়াখালী এক্সপ্রেস। সন্ধ্যায় সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্সের খেলা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দল কুলুষিত হয়ে গেছে। এখনও বেশিরভাগ প্রার্থী কালো টাকার মালিক। পেশিশক্তি নির্ভর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সুজন জেলা ও মহানগর কমিটির উদ্যোগে নাগরিক ভাবনা বিষয়ক আলোচনা সভায় তিনি কথা বলেন। সুজন সম্পাদক বলেন, বহুদিন আন্দোলন সংগ্রামে দলের অনুগত থাকলেও 2 কোটি টাকা দিতে না পারায় মনোনয়ন না পাওয়ার ঘটনা এবারও ঘটেছে। রাজনৈতিক দলগুলো দুর্নীতির সাথে জড়িত। বদিউল আলম বলেন, সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের পরিবর্তন। কুলুষিত রাজনৈতিক অঙ্গন এবং কুলুষিত নির্বাচনী অঙ্গন, এটার মূল চালিকা শক্তি হলো টাকা। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে এমন করে ফেলেছে, টাকা দিয়ে কেনা যায় এরকম গণতন্ত্র। যে টাকা হলেই আমি সংসদ সদস্য হতে পারি, টাকা হলেই আমি আরও বড় বড় পদে অধিষ্ঠিত হতে পারি, এবং টাকা হলে অনেক কিছুই করা যায়। চাঁদপুরের ফরিদগঞ্জে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের বিটুমিন খোয়া ও অন্যান্য নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা ঢালাইয়ের কিছুদিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। পরিদর্শন শেষে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহমদ জানান, কাজের মানে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলজিইডির আওতায় প্রায় 1,97 লাখ টাকা ব্যয়ে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া ইসলামগঞ্জ সড়কে 2700 মিটার সংস্কারের কাজ শুরু হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে খুলনা শিপইয়ার্ডে নির্মিত LCT 101-এর লঞ্চিং অনুষ্ঠানে
তিনি এসব কথা বলেন। নৌপ্রধান বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য সশস্ত্র বাহিনী প্রতিটি সদস্য আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে সামরিক, বেসামরিক বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। এদেশের নারীদের উন্নয়ন ও মর্যাদা রক্ষায় যা কিছু হয়েছে বিএনপির মাধ্যমেই তা হয়েছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি আরও বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের ঘোষণা অনুযায়ী একজন নারীকে পরিবারের অভিভাবক নির্বাচন করা হবে এবং তার মাধ্যমে ফ্যামিলি কার্ডে ভাতা প্রদান করা হবে। দুপুরে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলে দুলু। নেত্রকোনার মদনে বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান ভূঁইয়াকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। দুপুরে উপজেলার চানগাঁও গ্রামের নিজ বাড়িতে প্রশাসনের উদ্যোগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শেষ করছি ঐতিহ্যবাহী মাছের মেলার খবর দিয়ে। শরীয়তপুরের সদর উপজেলার মনোহর বাজারে বসেছে জোর মাছের মেলা। পৌষের শেষ ও মাঘের শুরুতে হওয়া এই মেলার বয়স অন্তত 200 বছর। এর বিশেষ আকর্ষণ ইলিশ মাছ আর বেগুন। এদিন মেলায় আসা সবাই ঘরে ফিরেন জোড়া ইলিশ আর বেগুন নিয়ে, তাই এর নাম জোর মাছের মেলা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন। একেবারেই ব্যক্তিগত পর্যায়ের এই সাক্ষাতে তারা একসাথে নৈশভোজে অংশ নেবেন। এর আগে গত বছরের 13 জুন প্রধান উপদেষ্টার লন্ডন সফরকালে তার সাথে প্রথম বৈঠক করেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর গত 25 ডিসেম্বর 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরলে বিমানবন্দরে তারেক রহমানের সাথে ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত নাগরিক শোক সভায় আমন্ত্রণ জানানোর কথা রয়েছে। যমুনার সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। ইমরুল, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাতে কি তথ্য আপনার কাছে এই মুহূর্তে আছে জানাবেন আমাদের। লোপা 7:25 সপরিবারে তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য তার যে বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এসেছেন। আমরা সকাল থেকেই নানা ধরনের স্পেকুলেশন ছিল যেটি আসলে কোনো রাজনৈতিক বৈঠক হচ্ছে কি না। এখন আমরা যেটি মোটামুটি স্পষ্ট হতে পেরেছি যে এটি আসলে কোনো রাজনৈতিক এখানে কোনো আলাপ হবে না, মূলত সৌজন্য সাক্ষাৎ। কয়েকজন উপদেষ্টা অবশ্য এখানে থাকছেন প্রধান উপদেষ্টার সাথে, তবে বিএনপির চেয়ারম্যানের সাথে বিএনপির মহাসচিব কিংবা দলের অন্য কোনো নেতা আসেননি। তার স্ত্রী এবং কন্যা শুধু তার সাথে এসেছেন। এবং মূলত আমরা যেটি জানতে পেরেছি যে 25 ডিসেম্বর তারেক রহমান যখন দেশে ফিরেন তখন যে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল এবং তার যে বিভিন্ন কর্মসূচিতে সরকারের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল এবং তার মা বেগম খালেদা জিয়ার যে ইন্তেকাল 30 ডিসেম্বর এবং 31 ডিসেম্বর তার যে জানাজা এবং দাফন প্রক্রিয়াটি সরকার রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সেটি করেছে এবং তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে। মূলত পরিবারের তরফ থেকে সেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর জন্যই তারেক রহমান আজকে এখানে এই প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন। ইতিমধ্যে বৈঠকে বসেছেন, যেহেতু আরও 7-8 মিনিট আগে উনি এখানে এসেছেন। দলের পক্ষ থেকে আসলে কেউ আসেননি। ধারণা করা হচ্ছে যে এখানে আসলে রাজনৈতিক কোনো আলোচনা হবে না, শুধু সৌজন্য সাক্ষাৎটি হচ্ছে। লোপা, আমরা জানছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে। জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায় মুক্তি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতনে সংঘটিত পদক্ষেপের দায়িত্ব থেকে অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই অধ্যাদেশে, জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন। তবে এই আইনে জুলাই আগস্টের রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি ও সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটে থাকলে
ওই ব্যক্তি ফৌজদারি মামলা থেকে রেহাই পাবে না। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে এই বিষয়ে গেজেট জারি হবে বলে তিনি জানান। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে পতন হয় 17 বছরের আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের শাসনকাল। আন্দোলন দমাতে পুলিশের গুলিতে ঝরেছে শিশু, নারী সহ হাজারো প্রাণ, আহত হয়েছেন অনেকে। এ আন্দোলন করতে গিয়ে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়েছেন অভ্যুত্থানকারীদের কেউ কেউ। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই এ দায় থেকে মুক্তির দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত পদক্ষেপের দায় দায়িত্ব থেকে অভ্যুত্থানকারীদের মুক্তি দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস কমিশন যদি দেখে যে না, যেই হত্যাকাণ্ডটা ঘটেছে এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় ঘটেছে, সেটার কোনো দায় থাকবে না, সেখান থেকে দায় মুক্তি পাওয়া হবে। এটা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে। জুলাই গণঅভ্যুত্থানের যে ডেফিনেশন আছে আমাদের বিভিন্ন ঘোষণাপত্র, জুলাই সনদ, সেটাকে বিবেচনায় রেখে জুলাই অগাস্টে সংগঠিত ফৌজদারি কার্যাবলী। আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। রাজনৈতিক হয়রানিমূলক মামলা যেগুলি ফ্যাসিস্ট সরকারের 15 বছরে করা হয়েছিল, প্রায় 20,000 মামলা অলরেডি উইথড্র হয়েছে। তো আমরা এখন দেখব জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়েছে কিনা। এটা অবশ্যই আমরা নিজেরাও ইনভেস্টিগেট করব, কিন্তু দেখা যায় যে ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, এটার অপরাধমূলক দায় দায়িত্ব থেকে অপরাধী রেহাই পাবে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব তথ্য জানান। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগের মামলায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আগামী 21 জানুয়ারি নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। জয়ের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানিতে বলেন, প্রসিকিউশন সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। পরে তার অব্যাহতি চান আইনজীবী। আর পলকের আইনজীবী বলেন, পলক কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশ দেননি। পাশাপাশি গুজব প্রতিরোধে ইন্টারনেট সীমিত করা হয়েছে। এ সময় পক্ষে প্রসিকিউশন আদালতকে জানায়, জয় এবং পলকের নীল নকশায় বন্ধ করা হয় ইন্টারনেট। এছাড়া আজ জুলাই অভ্যুত্থানে ফার্মগেটে গোলাম নাফিস হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আমাদের প্রেয়ার হলো যে চার্জ গঠন হবে এবং প্রসিকিউশন সেটা প্রমাণ করতে পারবে। ওনারা যে কথাই ট্রাইব্যুনালে আজকে বলেছেন, প্রত্যেকটি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার বিষয়। অতএব চার্জ গঠন না হলে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের সুযোগ হয় না। প্রসিকিউশন বলেছে যে চার্জ গঠন হোক, প্রসিকিউশনের কাছে অকাট্য ডকুমেন্টারি এবং মৌখিক সাক্ষী রয়েছে যা দিয়ে প্রসিকিউশন তাদের দুজনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সমঝোতা চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী সহ সমমনা 11 দল। রাত 8টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। দর্শক, এই বিষয়ে আরও জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, জাতীয় সংসদ নির্বাচনের আসন সমঝোতার জন্য জামায়াত নেতৃত্বাধীন জোটের সাথে অন্যান্য জোটের যে সংবাদ সম্মেলনের যে প্রস্তুতির খবর আমরা জেনেছি, রাত 8টায় শুরু হবার কথা, সেই নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে সেটি আমাদেরকে জানাবেন। লোপা, আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা, জামাত সহ সমমনা যে 11টি রাজনৈতিক দল গত বেশ কয়েকদিন ধরে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবার জন্য যে প্রচেষ্টা চালিয়েছেন সেটি হয়তো অবসান ঘটছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আনুষ্ঠানিক যে ঘোষণা সেই ঘোষণাটা পাব। এখন পর্যন্ত জামায়াত ইসলামী সহ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এবং এই যে দলগুলো রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যেমনটি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এই সংবাদ সম্মেলনে এসে উপস্থিত হবেন এবং
ঐক্যবদ্ধভাবে তারা 300 আসনের যে জোটের প্রার্থী সেই প্রার্থী ঘোষণা করবেন এবং রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এরই মধ্যে সংবাদ সম্মেলনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে জোটের যে 11টি দল রয়েছে 11টি দলের শীর্ষ নেতা যারা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই এই অডিটোরিয়াম যেটিতে আমরা অবস্থান করছি এখানে এসে উপস্থিত হবে এবং তারা আনুষ্ঠানিকভাবে তাদের যে প্রার্থিতা সেটি ঘোষণা করবেন। তবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি তারা এই সমঝোতায় তারা অংশ নিচ্ছেন কিনা। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া পাইনি। তারা এর আগে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা সব পক্ষের সঙ্গে আলোচনা করছেন এবং তারা আশাটা ছাড়ছেন না এইরকমটা আমাদেরকে জানিয়েছেন, তবে তারা নিশ্চিত করেনি যে তারা আসছেন কিনা। তবে জামায়াত ইসলামী সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে যে 10টি দল আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত বৈঠক করেছে তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশও এই সমঝোতায় অংশ নিচ্ছেন এবং আনুষ্ঠানিকভাবে যে প্রার্থিতা ঘোষণা করা হবে সেখানে হাত পাকার প্রার্থীদের নামও ঘোষণা করা হবে, এমনটি আমাদেরকে এই পাশ থেকে জানানো হয়েছে। লোপা, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক কাগজের মাঝে থাকা এবং মধ্যপ্রাচ্যের একটি স্থানে অনেক ব্যালট পাঠানো নিয়ে ইসির কাছে জবাব চেয়েছে বিএনপি। অপরদিকে নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জামায়াত ইসলামী। এদিন 100টি মনোনয়নের বৈধতা নিয়ে আপিলের নিষ্পত্তি হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে থাকছে বিস্তারিত। সকাল থেকে জামায়াত বিএনপি সহ 46টি মনোনয়নের বৈধতা দেয় নির্বাচন কমিশন। বিপরীতে 26টি নামঞ্জুর করে এবং 17টি অপেক্ষমান রাখা হয়। চট্টগ্রাম ও কুড়িগ্রামের দ্বৈত নাগরিকত্ব ও মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে জামায়াত ও বিএনপির প্রার্থীর করা আবেদন নামঞ্জুর করে ইসি। আমার এই সিআইবি রিপোর্টের উপরে আমার স্টে অর্ডার আছে এবং আলহামদুলিল্লাহ আজকে আমাদের চিফ ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমার ইলেকশনের জন্য আমার বৈধতা আমি ফিরে পেয়েছি। যখন আপনি অ্যাপ্লাই করবেন তারপর আর এটা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই, সেই জন্য ওনারা প্লিজড হয়ে বলছেন আপনারা একটা এফিডেভিট দিয়ে দেন, দিয়ে খালি একটুকুন লিখে দেন যে আমরা আর কখনোই এটা প্রত্যাহার করব না। বৃহস্পতিবার সিইসির সঙ্গে সালাহ উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। পোস্টাল ব্যালটের প্রতীকের ক্রম ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিএনপি বঞ্চিত হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে। যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিকটিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও সিইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন। নির্বাচনী কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ করে তিনি বলেন, পোস্টাল ব্যালট নিয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। ড্যামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে। এই কার্ড আমরা দিয়ে যাচ্ছি, আমাদের ভোট দিলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাবে। ভোটাররা প্রতারিত হচ্ছে। যেখানে আমার দলের কমিটি নাই, রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না, সে উদুরপিন্দি ভোজের গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। আগামী 18 জানুয়ারি পর্যন্ত 645টি আবেদনের পক্ষে বিপক্ষে শুনানি শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। খেলার কথা ছিল মাঠে, ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করলেন সংবাদ সম্মেলনের টেবিলে। বিসিবি তাদের সঙ্গে দেন দরবার করতে করতেই এসেছে একের পর এক সিদ্ধান্ত। ক্রিকেটারদের দাবি অনুযায়ী পরিচালক পদ থেকে সরানো যায়নি বিতর্কিত বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে, তবে তাকে সরানো হয়ে অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে, তাই মাঠে প্রতিবাদে খেলা বন্ধ রাখে ক্রিকেটাররা। দেশ ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এ ঘটনা বিরলই বলা যায়। এই অবস্থায় অনির্দিষ্টকালের মতো বিপিএল স্থগিতের মতো গুরু সিদ্ধান্ত নেওয়ার পথে বিসিবি। মমিনুর রিপনের রিপোর্ট। বুধবার রাতে বিপিএল বয়কটের সিদ্ধান্তেই থেকেছে কোয়াব। বিসিবি শোকজ করলেও নাজমুল ইসলাম পদত্যাগ না করায় মাঠেই যায়নি ক্রিকেটাররা। দেশের অধিকাংশ তারকা ক্রিকেটারই জড়ো হন বনানীতে 5 তারকা হোটেলে। সেখানেই তাদের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকার কথা জানান ক্রিকেটাররা। দফায় দফায় সভা ও সংবাদ সম্মেলনে দিন গেছে ব্যাট বল ছেড়ে নিজেদের সম্মান বাঁচানোর লড়াইয়ে থাকা মিঠুনরা। আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি 48 ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে, এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেটার জন্য তাদের কোনো
তাদের উপরে কোনো দায়ভার যাবে না এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে, এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি। ক্রিকেটারদের অনড় অবস্থানে শেষ পর্যন্ত বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়ে দেয় অর্থ বিভাগের প্রধান থেকে নাজমুলকে সরিয়ে দেওয়ার কথা। ভাবা হয়েছিল এরপর দ্বিতীয় ম্যাচে মাঠে যাবেন বিপিএল এর ক্রিকেটাররা, কিন্তু গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় সেটা সম্ভব না হওয়ায় খেলা বন্ধ রাখার সিদ্ধান্তেই থেকে যায় শান্ত মিরাজরা, যার বিপরীতে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বিসিবি। এই ঘটনার মূলে থাকা নাজমুলের বিতর্কিত মন্তব্যকে স্বাগত জানাতে পারেননি যুব ও ক্রীড়া উপদেষ্টাও। একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি। তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে জন্য অপমানজনক যে মন্তব্য করেছেন, অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি, আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে। এটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা কিভাবে একজন এটা কিভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। এদিকে মাঠে এসে প্রত্যাশিত ম্যাচ দেখতে না পেরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হতাশা থেকে ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা। এক পর্যায়ে স্টেডিয়ামের গেটে তারা বিশৃঙ্খলা করলে পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থানে যায় আইন শৃঙ্খলা বাহিনী। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। চলতি মাসের প্রথম 14 দিনে দেশের রেমিটেন্স এসেছে 170 কোটি 30 লাখ বা 1.70 বিলিয়ন মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 12 কোটি 16 লাখ ডলার রেমিটেন্স। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 100 কোটি 40 লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 30 লাখ ডলারের বেশি। আর 14 জানুয়ারি একদিনে প্রবাসীরা দেশে 11 কোটি 30 লাখ ডলার পাঠিয়েছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে 14 জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে 1796 কোটি 90 লাখ ডলার রেমিটেন্স। বছর ব্যবধানে যা বেড়েছে 21.60%। আমিনুল ইসলাম বুলবুল একা। ক্রিকেটাররা যখন বয়কটের সিদ্ধান্তে অনড়, তখন মাঠের মধ্যে একা হেঁটে বেরিয়েছেন বিসিবি সভাপতি। তার নাজুক অবস্থা দেখে সামাজিক মাধ্যমে আলোচনাও হচ্ছে খুব, কিন্তু বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলছেন, এদিনের জন্য বর্তমান বোর্ডের অদক্ষতাই দায়ী। বিতর্কিত নির্বাচন তৈরি হওয়ার কারণেই বিসিবিতে এমন পরিচালকের সংখ্যা কম যারা এই পরিস্থিতি সামাল দিতে পারবেন। রিপোর্ট বর্ষণ কবিরের। এই ছবিকে অনেকভাবেই বর্ণনা করা যায়। একা অধিনায়ক বা বিসিবির সভাপতি হিসেবে অন্য পরিচালকদের পাশেই পাননি যেন আমিনুল ইসলাম বুলবুল। সময় বিবেচনায় তখন মিরাজ শান্তরা হোটেলে তখন থাকায় দিনের প্রথম ম্যাচ যে হচ্ছে না, ততক্ষণে সেটি স্পষ্ট। পরিচালকদের ছাড়া যেন বুলবুল একা হাঁটছেন এই 22 গজে। এমন ছবিতে নিদারুণ বিউগুলের সুর বাজার কথা, কিন্তু ক্রিকেটারদের সঙ্গে সমঝোতার দায়িত্ব মাত্র 2 জন পরিচালকের কাছে দিয়ে তিনি তখন মাঠে একা। যদিও ক্রিকেটারদের অনেক ফোন কল ও টেক্সটের উত্তর তিনি দিতে পারেননি সে সময়েও, কিন্তু বিমূর্ত হয়ে গেছে বিপিএল বয়কটে তার এই ছবি। আপনি মোস্তাফিজ ইস্যু থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের পরিচালকদের যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোয়াবের প্লেয়ারদের যে অবস্থান, সব মিলিয়ে আসলে এটা আমাদের ক্রিকেটের জন্য দারুণভাবে এটা ক্ষতি বয়ে নিয়ে আসবে। আমাদের ঘরোয়া ক্রিকেটে এমনিতে আমাদের স্পন্সরশিপ নেই, যারা আমাদের কর্পোরেট হাউসগুলো আছে, এই ঘটনাগুলো যে ঘটছে এগুলাতে কিন্তু তারা আরও ভীত হয়ে পড়বে। ভারত ইস্যুতে নিজেদের অনভিজ্ঞতার কারণে সমাধানে ব্যর্থ হয়েছে বিসিবি, এটাই বলছেন আলমগীর। যারা ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন তাদের আসলে ক্রিকেট সংশ্লিষ্টতা নিয়ে এটা সব জায়গায় প্রশ্নবিদ্ধ। আমরাও তাদেরকে অনেককেই চিনি না, তো সুতরাং তারা আসলে ক্রিকেট সংশ্লিষ্ট না হওয়ার কারণে ক্রিকেটের সেন্টিমেন্টটা কি, আমাদের ক্রিকেটের গ্রোথটা কি, ক্রিকেটের ডেভেলপমেন্টটা কি, আমাদের অ্যাফিলিয়েশনটা কি, আমাদের ক্রিকেটটা আসলে ফিনান্সিয়াল মডিউলটা কি, এগুলো সম্পর্কে আসলে অধিকাংশ পরিচালকই অবগত নন।